আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা ফার্স্ট সেমিস্টারের এমডিসি হিস্টোরিতে আছে। সেটা হচ্ছে কি আমাদের মৎস্য নেই। মৎস্য নেই কথাটা আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা এখন কলেজের ছাত্র, সেটা আমরা ভালোভাবে বুঝতে চাইলে একটা কলেজেরই উদাহরণ দিতে হবে, তাহলে সেটা ভালোভাবে বিকশিত হবে, পরিস্ফুটিত হবে। আমরা কলেজে যে র্যাগিং দেখতে পাই, সেটা আমরা সবাই দেখেছি, প্রায় এটা শুনেছি এবং কেউ কেউ দেখেওছে র্যাগিং সিস্টেমটা। যদি নাও দেখে থাকে প্রকাশ্যে, তাহলে কি মোবাইলে আজকাল সিনেমার মাধ্যমে র্যাগিং সিস্টেমটা দেখেছি। তাহলে এর মাধ্যমে দেখে কি বুঝতে পারলো, যে যারা এই র্যাগিং সিস্টেমের লিডার আছে, যে যারা র্যাগিং মানুষ যাদেরকে জ্বালাতন করছে, যাদেরকে মারছে পিটছে, তারা হয়তো কি একটা কলেজের প্রিন্সিপালের ছেলে হতে পারে, সে রাজনৈতিক ব্যক্তির ছেলে হতে পারে, যেমন এমএলএ, মন্ত্রী ইত্যাদি। সে পুলিশের ছেলেও হতে পারে, বা কোনো একটা সেলিব্রিটির ছেলে হতে পারে, যে টাকার গরমে সে কি হচ্ছে নিজের দাদাগিরি কলেজে দেখায়। তারাই কি হচ্ছে মেন র্যাগিংটা করে বেশিরভাগ। সেরকমই হচ্ছে আমাদের মৎস্য নেই। তো মৎস্য নেই শব্দটা কি হচ্ছে, আমাদের দুটা শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে মৎস্য প্লাস নেই। মৎস্য শব্দের অর্থ হচ্ছে কি মাছ, আর ন্যায় হচ্ছে নীতি বা বিচার। নীতি বা বিচার, এটা একটা কেমন ধারণা? এটা মৎস্য নেয়টা একটা কেমন ধারণা? এটা রাজনৈতিক, এটা একটা ধারণা আছে। ধারণাটা কেমন? রাজনৈতিক ও সামাজিক। একটা সময় ছিল, সময়টা কিছু অরাজকতা, যেটাকে ইংলিশে বলে এনআরসি, যেখানে কোনো দলেরই কি হচ্ছে, যেখানে শাসন চলে না, যেখানে যে যার কি বলে ওটা, জোর যার মুলুক তার, এরকম একটা পরিস্থিতি এনআরসিটা, যেখানে কারো প্রশাসনিক ক্ষমতা এখানে চলে না, সেখানে আইন চলে না, সেখানে কি হচ্ছে এনআরসি চালু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে জোর যার মুলুক তার, এরকম একটা পরিস্থিতি এনআরসি। সময়টাই ছিল এরকম অরাজকতা। সেখানে কি হচ্ছে, দুর্বলদের ওপর সবলদের অত্যাচার চোখে পড়ে। এটা কেমন পরিস্থিতিতে হবে, কখন এটা পরিলক্ষিত হবে? পরিলক্ষিত কখন আমাদের চোখে পড়বে? এটা চোখে পড়বে কখন? যখন আইন সুশৃঙ্খলা যখন থাকবে না, তখনই আমাদের চোখে পড়বে। এবং কি হলো, আইন শৃঙ্খলার অভাব, এবং তখনই গিয়েছে শক্তিশালী ব্যক্তিরাই দুর্বল শ্রেণীর মানুষকে অত্যাচার করবে। একেই কি বলছে? মৎস্য নেয় বলে। একে মৎস্য নেয় বলে। যেখানে আইন শৃঙ্খলার অভাব দেখা দেয়, সেখানে শক্তিশালী ব্যক্তিরাই দুর্বলদের শোষণ করে। এই পরিস্থিতিকে কি বলছে? মৎস্য নয় বলে। ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপট। আর কি হলো, এ সময় 637 খ্রিস্টাব্দে এক রাজা ছিল, তার নাম হচ্ছে কি, তার মৃত্যুর পরে এই শাসন ব্যবস্থাটা চালু হয়েছিল। তবে তার মৃত্যুর পূর্বে কিন্তু এর শাসন ব্যবস্থা ছিল না। তার রাজাটা কি ছিল? শশাঙ্ক। সে রাজার নাম কি ছিল? শশাঙ্ক।
637 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের মৃত্যু হয়ে গেল। আবে কি হলো? মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর বাংলার কি হয়েছে? বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খল পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে? একটা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যেটা কি হয়েছে প্রায় 150 বছর স্থায়ী হয়েছিল। যা প্রায় 150 বছর স্থায়ী 150 বছর স্থায়ী ছিল। এবং এর ফলে কী হলো? বাংলায় বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য সৃষ্টি হলো। যদি ভালোভাবে, রাজ্য কেন সৃষ্টি হলো? বহু রাজ্য সৃষ্টি, ধরলাম একটা বাড়িতে একটা মানুষ আছে যার 100 বিঘে জমি আছে। সেটাকে দেখে অনেক বড় লাগছে, একটা 100 বিঘে কী আছে? জমি আছে। 100 বিঘে কী হয়েছে? জমি আছে। কিন্তু তার জানা গেল যে তার 10টি, এটা বোঝার জন্য বলছি, 10টি কী হয়েছে? পুত্র আছে। তবে কী হয়েছে? সেটাকে 10 দিয়ে ডিভাইডেড করে দেওয়া। এখন তার মরার পরে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে। সেটা কি অটোমেটিকলি ভাগ হয়ে যাবে 10টা পুত্রর নামে। তাহলে কি তারা কি 10 বিঘা করে জমি পাবে, আর 100 বিঘা একজনের নামে থাকলো না। সেভাবে আর কি হলো, যে শশাঙ্ক যে রাজত্বকাল ছিল, সে সময় কি হয়েছিল? আলাদা আলাদা জায়গায় নিজের নিজের জায়গায় জমিদার ছিল। তারা কি হলো? জমিদাররা যখন মারা গেল, তখন তারা কি নিজ নিজ এলাকা তারা দখল করে নিল জমিদাররা। তখন কি হলো? বাংলায় বহু রাজ্য সৃষ্টি হয়ে গেল। বহু রাজ্য, পৃথক পৃথক বহু রাজ্য সৃষ্টি হয়। এবং সে সময় কি হয়েছে? তার পুত্র কিন্তু কি, তার পুত্র নাম হচ্ছে মানবদেব। মানবদেব সিংহাসনে বসেন, কিন্তু তার সিংহাসন বেশি দিন চলেনি। মাত্র কতদিন চলেছিল? 8 মাস। 8 মাস 5 দিন। তার সিংহাসন কাল ছিল মাত্র 8 মাস 5 দিন। সেই সময় বাংলার অভ্যন্তরে ঘটে, কি ঘটছে? অভ্যন্তরে ঘটছে কি? আত্মকলহ, গৃহযুদ্ধ, হত্যা, আত্মহত্যা, হত্যা, গুপ্ত হত্যা, দুর্বলদের ওপর সবলের অত্যাচার, দুর্বলদের ওপর সবলের অত্যাচার দেখা যায়। তাহলে অভ্যন্তরে কি কি ঘটতে দেখা গেল? আত্মকলহ, গৃহযুদ্ধ, হত্যা, গুপ্ত হত্যা। যারা কথা শুনছে না, যাদেরকে কোনো একটা কথা বলছে, তারা কথা না শোনার ফলে তাদেরকে গুপ্তভাবে মার্ডার করে দেওয়া হচ্ছে, ওটাকে গুপ্ত হত্যা। যারা যে শক্তিশালী সমাজে মানুষ আছে, তারা কি হচ্ছে? এই দুর্বলদের ওপর কি হয়েছে? অত্যাচার করছে। সমাজে কি হয়েছে? নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে। নৈরাজ্য বলতে বিভ্রান্ত শৃঙ্খলা, যেখানে দাঙ্গা ফাসাদ, এরকম একটা পরিবেশ, সেটা হচ্ছে কি? নৈরাজ্য। আর নেক্সট স্টেপ, এটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। আর কি আছে? হিউয়েন সাং। হিউয়েন সাংয়ের কি হলো? পর্যবেক্ষণ। হিউয়েন সাংয়ের পর্যবেক্ষণ আমরা কি দেখতে পাই? তিনি কখন গিয়েছিলেন? এই যে 637 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল, কার? শশাঙ্কের। আর তিনি গিয়েছিলেন তার মৃত্যুর 1 বছর
পর নাকি 638 খ্রিস্টাব্দে তিনি যখন বাংলায় আসেন তখন বাংলার 5টি পৃথক পৃথক রাজ্যে পরিলক্ষিত করেন। তবে সেখানে 5টি পৃথক পৃথক রাজ্যে পরিলক্ষিত করে কি দেখতে পান? পাঁচটি পৃথক পৃথক রাজ্যে তিনি কি হয়েছে পরিলক্ষিত করেন, সেখানে দেখেন, ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সেখানে দেখেন কি, সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থা থাকলো সেটা স্থায়ী ছিল না। সেখানে কি স্বতন্ত্র শাসন ব্যবস্থা থাকলেও সেটি স্থায়ী ছিল না। স্থায়ী স্থায়ী ছিল না। তাহলে কি তিনি হিউয়েন সাং যখন পর্যবেক্ষণ করতে যান তখন কি বাংলার 5টি পৃথক পৃথক রাজ্যে পর্যবেক্ষণ করেন, কিন্তু সেখানে তিনি পরিলক্ষিত করেন যে স্বতন্ত্র শাসন ব্যবস্থা থাকলো সেটি কি স্থায়ী ছিল না। সেটা কি হয়েছিল, একদম সমাজে যে স্থায়ী হয়ে সেটা শাসন ব্যবস্থা পরিলক্ষিত হবে সেটা কিন্তু স্থায়ীভাবে হতে পারেনি। নিজের আলাদা আলাদা সব শাসন ব্যবস্থা করতে। তবে সে 5টি পৃথক পৃথক রাজ্যগুলি কি কি? নম্বর 1 কজঙ্গল, নম্বর 2 পুন্ড্রবর্ধন, নম্বর 3 কজঙ্গল পুন্ড্রবর্ধন, নম্বর 3 হচ্ছে কি কর্ণ সুবর্ণ, নম্বর 4 তাম্রলিপ্ত, নম্বর 5 সমতট। এই যে কজঙ্গলটা কোথায় ছিল? একদম রাজমহলের পাশে, রাজার যে মহল, মহলের নিকট। পুন্ড্রবর্ধনটা এটা কোথায়? উত্তরবঙ্গ। কর্ণ সুবর্ণ এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ না, এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গ। আর একটা হচ্ছে তাম্রলিপ্ত, তখন আলাদা আলাদাভাবে বঙ্গর ভাগ ছিল। তাম্রলিপ্ত এটা গেছে তমলুকে, এটা তমলুক। এটা সমতটটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ববঙ্গ, দক্ষিণ পূর্ববঙ্গ, এটা দক্ষিণ পূর্ব বঙ্গ অবস্থিত। নেক্সট আছে লামা তারকনাথ। লামা বলতে কি, আমরা এখন হিন্দু শাস্ত্রে যদি দেখতে যাই, মন্দিরে যারা কি বলছে পুজো করে তাদেরকে আমরা কি হচ্ছে সাধু বলি। সেরকম তিব্বতীয় এলাকায় যারা মন্দিরে পুজো করে তাদেরকে বলে কি লামা। সাধু বাবাদেরকে বলে কি লামা। তো এই সাধু বাবা তারকনাথ তিনি কি বলেছেন, বাংলার পরিস্থিতি দেখে তিনি বিবরণ দিয়েছেন যে সেখানে কি কোনো রাজা নির্দিষ্ট ছিল না। আর নির্দিষ্ট কি রাজাটা কি নির্দিষ্ট ছিল না। আর কি ছিল না? আর কি সমাজে যারা উঁচু শ্রেণীর মানুষ,
উঁচু শ্রেণীর যে মানুষ ছিল তারা কি করছিল, তারা তারা নিজে নিজের নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন করছিল। স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করছে। স্বাধীনভাবে কি হচ্ছে, শাসন কার্য পরিচালনা করছে। উঁচু শ্রেণী কারা? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, সম্ভ্রান্ত ব্যক্তি, যারা বণিক, টাকা পয়সাওয়ালা মানুষ, যারা বাইরে থেকে বণিক বা যারা ব্যবসা বাণিজ্য করছে বণিক, তারা কি হচ্ছে উঁচু শ্রেণীর মানুষ। তারা কি হচ্ছে নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন পরিচালনা করছে। ফলে কি হচ্ছে যে সমাজের নিচু শ্রেণীর মানুষ আছে, যারা দরিদ্র আছে, দরিদ্র সমাজের মানুষ আছে, তাদের কি হচ্ছে প্রচুর দুঃখ দুর্দশার পথ দেখতে হয়। তাদের কোনো কি দুঃখ দুর্দশার সীমা ছিল না। আর কি হচ্ছে এর ফলে কি হচ্ছে, মৎস্যনয়ের পরিণামটা, নেক্সট হচ্ছে মৎস্যনয়ের পরিণাম, ফলাফলটা কি দেখতে পাচ্ছে, অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট আমরা কি দেখতে পাবো এখানে, বিলুপ্তি ঘটে। কিসের বিলুপ্তি ঘটে? এক হচ্ছে ব্যবসা বাণিজ্য, দুই হচ্ছে কি এই যে বাংলার একমাত্র যে কি তাম্রলিপ্ত বন্দর ছিল, সেটা কি হচ্ছে তাম্রলিপ্ত বন্দর। এটা কি যে ব্যবসা বাণিজ্য তাম্রলিপ্ত বন্দর, এবং সময়ের সাথে সাথে অপ্রচলনের ফলে কি হয়েছে, স্বর্ণ ও রৌপ্য যে মুদ্রা, সেটা কি হয়েছে বিলুপ্তি ঘটে। ব্যবসা বাণিজ্য আর তাম্রলিপ্ত বন্দর, ব্যবসা বাণিজ্যের ফলে কি হয়েছিল, মুদ্রাগুলি আদান প্রদান হচ্ছিল, আর ব্যবসায় যখন বন্ধ হয়ে গেলো, মুদ্রার কি হলো, প্রচলনটা কমে গেল আস্তে আস্তে। আর মুদ্রার প্রচলন কমে যাওয়ার ফলে কি এই যে মুদ্রাগুলো ছিল সেটাও আস্তে আস্তে কি বিলুপ্তি ঘটে যায়। এখন সামাজিক বিশৃঙ্খলা দ্বিতীয়ত, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি সামাজিক বিশৃঙ্খলা। সামাজিক বিশৃঙ্খলা সমাজে আমরা যদি এখনো পরিলক্ষিত করি, যারা দাদাগিরি করে তারা কি হচ্ছে সমাজকে ভালোভাবে, মানুষের সাথে ভালোভাবে একদম কথা বলে না, তাদের সঙ্গে ভালোভাবে আচরণ করে না। সেরকমই হচ্ছে তখনকার সময় কি হয়েছে, দুর্বলরা এরা কি দুর্বল, শক্তি নেই হাতের, এটা আঁকছি, এটা কি দুর্বল মানুষ, পেহলবান মানুষ, এটা কি এদের বাহুতে খুব শক্তি আছে। তাহলে কি হচ্ছে, এই যে দুর্বল আছে, কাদের দ্বারা আক্রমণ হচ্ছে, এই সবলদের দ্বারা কি হচ্ছে আক্রমণ হয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার কারণে, এবং কি হচ্ছে যে শাসন আছে ব্যর্থতা, এটা কি আইন, প্রশাসনটা কি হচ্ছে ব্যর্থতার ফলে কি হচ্ছে, আমাদের একটা সুশাসন অভাব দেখা দেয়।
এই যে প্রশাসন আছে, প্রশাসন মানে কি হচ্ছে আমাদের এই যে পুলিশি আইন, পুলিশি ব্যবস্থা যদি না থাকে, যদি আমাদের মাধ্যমে সমাজে যদি পুলিশ না থাকে, তাহলে কি হচ্ছে দিন দাহাতে মানে কি হচ্ছে মানে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকবে না। অন্যায় কাজ থেকে যদি বিরত থাকবে তাহলে কি হচ্ছে, তাহলে মানুষের মধ্যে প্রশাসন ব্যবস্থাটা কি হলো, ব্যর্থ হবে না, তাহলে কি সুশাসন ব্যবস্থাটা পরিচালনা হবে। কিন্তু কি দাদাগিরির ফলে কি প্রশাসন ব্যবস্থাটা কি হয়েছে, ব্যর্থ হয়ে আছে, ফলে কি সুশাসনের অভাব আছে সমাজে। তৃতীয়ত, যখন কি সমাজে নিজেদের বাড়ির সদস্যের মধ্যেই কি ঝগড়া হয়, গৃহযুদ্ধ হয়, তখন কি গৃহযুদ্ধের ফলে কি বাইরে থেকে থার্ড পার্সন মানুষ কিন্তু মজা নেই, বাইরে থেকে কি থার্ড পার্সন কোনো এক ব্যক্তি মজা নেবে, তখন কি হয়ে যায় বৈদেশিক আক্রমণ, ফরেন অ্যাটাকস। বৈদেশিক আক্রমণ, আমাদের হচ্ছে কি বৈদেশিক আক্রমণ। বৈদেশিক আক্রমণে আমরা কি দেখতে পাবো, বৈদেশিক আক্রমণ কি হয়েছে, শশাঙ্কের মৃত্যুর 10 বছর পর, মানে 647 খ্রিস্টাব্দে, 647 খ্রিস্টাব্দ, 647-এ 637-এ শশাঙ্ক মারা গেছে, এবং 647 খ্রিস্টাব্দে কী হচ্ছে, হর্ষবর্ধন সহ বিভিন্ন শাসক, বহু শাসক কী হচ্ছে এ বাংলা আক্রমণ করেন। এ বাংলার অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখার ফলে কি হচ্ছে, তারা যে বাংলার যে অভ্যন্তরীণ দেশের মধ্যে দেশের মানুষই ঝগড়া করছে, তখন কি বৈদেশিক যে শাসক হর্ষবর্ধন বাংলার এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখে তিনি আক্রমণ করে দেয়, সহ বিভিন্ন আরও অন্যান্য শাসকও আক্রমণ করে, তবে এ শাসনটা স্থায়ী ছিল না, তারা এটাকে দখল করে, কিন্তু এ শাসন ব্যবস্থাটা কি হয়েছে, বৈদেশিক শাসন ব্যবস্থা কী ছিল, স্থায়ী নন। বৈদেশিক শাসন ব্যবস্থাটা কী ছিল, স্থায়ী ছিল না, স্থায়ী ছিল না, নট স্থায়ী, স্থায়ী নট, স্থায়ী ছিল না, এটা কি স্থায়ী ছিল না বেশি দিন। এবং আর এটা কি হচ্ছে, তবে এটা কি হয়েছে সীমাহীন নৈরাজ্যে কিছুদিন ছড়িয়ে পড়েছিল, যতদিন ছিল এটা সীমাহীন নৈরাজ্যে ছড়িয়ে পড়েছিল। মানে কি একটা সীমাহীন নৈরাজ্য বলতে কি, মানে ওটাকে ভালোভাবে বলা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না কি একদম ঠিক হরিশ্চন্দ্রপুর এলাকাটাকে নিয়ে ছড়িয়ে পড়েছিল কি মালদাটাকে নিয়ে ছড়িয়ে পড়েছিল, সেটাকে মানে বলার বাইরে। যেরকম আমরা আকাশগঙ্গা বলতে পারি কি, এটা আমাদের মাথায় আকাশগঙ্গা বলে আছে, কিন্তু ওটা যে কত বড় আছে সেটাকে আমাদের ধারণা করা কল্পনার বাইরে। ঠিক তেমনই এটা কতটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেটা বলা যায় না বাংলার, তবে ছড়িয়ে পড়েছিল, ওই জন্য কি সীমাহীন এলাকা ধরে এটা ছড়িয়ে পড়ে গিয়েছিল। এবং নেক্সট আলোচনার বিষয় হচ্ছে কি গৌড়তন্ত্র। কি হচ্ছে গৌড়তন্ত্র। গৌড়তন্ত্রটা হচ্ছে কি একটা উপহাস করে এর নাম দিয়েছেন, কি এটা বৌদ্ধ গ্রন্থ আছে, বৌদ্ধ গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থটির নাম হচ্ছে কি আর্যমঞ্জু শ্রীমূল কল্প, আর্যমঞ্জু শ্রীমূল কল্প, আর্যমঞ্জু শ্রীমূল কল্প। এই গ্রন্থে কি হয়েছে, এই মৎস্যনয়টাকে উপহাস করে নাম দিয়েছে কি গৌড়তন্ত্র। নেক্সট এর যদি আমরা এর সমাধান চাই, যে এত বড় যে মৎস্যনয়ের ফলে মানুষের মানে যে শক্তিশালী যে মানুষ আছে সমাজে, শক্তিশালী মানুষেরা কি করছে, মানে দুর্বল শ্রেণীর মানুষদেরকে যে অত্যাচার করছে, এর সমাধানটা কি করে হলো,
সমাধানটা কী হয়েছে, এই যে বাংলার যে একটা বিশৃঙ্খল পরিবেশ, এ দেখে কী হয়েছে, বাংলার মানুষেরা কী হলো, একজন ঐক্য হতে শিখলো আস্তে আস্তে। যেটা যদি এই মৎস্যনয়কে যদি আমরা সমাজ থেকে বিতাড়িত করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, ঐক্য হতে হবে। সেই জন্য ঐক্য হওয়ার কারণে তারা কী হয়েছে, একজন নেতৃবৃন্দ নির্বাচন করেন। সেই নেতৃবৃন্দটার নাম হচ্ছে কি, গোপাল। বাংলা মানুষজন সেটাকে একজন নির্বাচন করে, তার নাম হচ্ছে কি, গোপাল। সেটা কি হয়েছে, সে কি করেছিল, স্থায়ীভাবে সেটা কি হয়েছে, শাসনটাকে কি হয়েছে, স্থায়ী করে দিয়েছিল। শাসনটাকে কি করেছিল, ওই স্থায়ী করে দিয়েছিল পরবর্তীতে গোপাল। আর এই গোপালই হচ্ছে পাল বংশের প্রথম রাজা। সে কী হয়েছিল, বাংলা যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল, এ বিশৃঙ্খল পরিবেশ দেখে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা এক নেতৃবৃন্দু, সমস্ত নেতৃবৃন্দ পরিচালিত হয়ে একজনকে নির্বাচন করে, তার নাম হয় গোপাল। তিনি এ শাসন ব্যবস্থাকে কী হয়েছে, স্থায়ীভাবে পর্যবেক্ষণ করেন, এবং এটি স্থায়িত্বের কারণে মৎস্যনয়ের কী হচ্ছে, অবসান ঘটে। মৎস্যনয়ের কী হচ্ছে, অবসান ঘটে যায়। আর গোপালই ছিলেন প্রথম পাল বংশের প্রথম রাজা। আর উপসংহার যদি বলতে যাই, উপসংহার যদি বলতে যাই, তাহলে কি হচ্ছে, এটা একটা খুবই ডেঞ্জার। এটা একদম 11,000 ভোল্টেজের মতন। একদম ঠিক 11,000 ভোল্টের, মানে অত্যন্ত বিপজ্জনক। এটা কি হচ্ছে, বিপজ্জনক মৎস্যনয়টা। মৎস্যনয়টা হচ্ছে কি, অত্যন্ত বিপজ্জনক। আমি বলে দিলাম কি সে খারাপ। খারাপ কেন, সেরকম আমাকে এক্সপ্লেন করতে হবে বিপজ্জনকটা কেন। বিপজ্জনক বলতে আমরা কেন বিপজ্জনক বলছি, যে সমাজের যে শক্তিশালী মানুষ আছে, তারা যে দুর্বলদের ওপর কি হচ্ছে, শোষণ করছে, দুর্বলদেরকে অত্যাচার করছে। দুর্বলদেরকে শোষণ করে কি হচ্ছে, শক্তিশালী মানুষদের হাতে ক্ষমতা অর্পণ করে দিচ্ছে। এই জন্য হচ্ছে এটা কি, অত্যন্ত বিপজ্জনক। এই জন্য একে অত্যন্ত বিপজ্জনক বলা হয়েছে। এবং এর জন্য ইতিহাসও সাক্ষী আছে কি, যেখানে ন্যায় বিচার দেখা যায় না, যেখানে কি ন্যায় বিচার, যেখানে কি ন্যায় বিচার দেখা যায় না, সেখানে মৎস্যনয় রয়েছে। যেখানে ন্যায় বিচার দেখা যায় না, সেখানে মৎস্যনয় আছে। যেখানে ন্যায় বিচার দেখা যায় না, সেখানে মৎস্যনয় দেখা দেয়। এবং যদি এই মৎস্যনয়টাকে যদি আমরা যদি তালা মেরে দিই, একে বন্ধ করে দিই, একে যদি আর সমাজের মধ্যে না রাখি, তাহলে আমাদেরকে কি রক্ষা করতে হবে, সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার। সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার। মানবাধিকার, এই তিনটা জিনিসকে আমাদের রক্ষা করতে হবে, তাহলে এর কি বলছে, মৎস্যনয়ের চাকা জাম করতে পারবো। যদি মৎস্যনয়টাকে সমাজ থেকে যদি বিতাড়িত করতে হয়, সমাজ থেকে একে যদি বের করে দিতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের এই তিনটা কাজ আমাদের নজরে রাখতে হবে। কি, সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকারটাকে রক্ষা করলে নিজেই সেটা অবরোধ হয়ে যাবে। যেরকম কি বলে, একটা কথাই আছে, তোমাকে গাছ লাগাতে হবে না, কিন্তু তুমি যদি গাছ কাটা বন্ধ করে দাও, তবে নিজেই মানুষ হয়ে যাবে, নিজেই গাছ বেড়ে যাবে। তাহলে সেরকমই কি, যদি আমাদেরকে এটাকে রোধ করতে হবে না, আমাদেরকে এসব জিনিসগুলোকে রক্ষা করলে নিজে সে
রোধ হয়ে যাবে, অবরোধ হয়ে যাবে। যেরকম সুশাসন, ন্যায় বিচার আর মানবাধিকার যদি আমরা ভালোভাবে সুরক্ষা করতে পারি, তাহলে ও নিজেই মৎস্যন্যায়টা কী হচ্ছে, রোধ হয়ে যাবে। এবং এটাই তার একমাত্র উপায় মৎস্যন্যায়টাকে রোধ করা। যদি মৎস্যন্যায় রোধ করতে যায়, তাহলে কি প্রয়োজন? এক হচ্ছে কি সুশাসন, এক ন্যায় বিচার ও মানবাধিকার। এই তিনটা জিনিস আমাদের যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকে কী হচ্ছে, মৎস্যন্যায়টা চলে যাবে। এখনও আমাদের মধ্যে মৎস্যন্যায়টা আছে, কিন্তু সেটা ভালোভাবে দেখা যায় না। কিন্তু ভালোভাবে এটা নিজে পরিলক্ষিত করে দেখে, তাহলে এটা বুঝতে পারবে, নচেত অত সহজে বুঝতে পারবে না। কিন্তু মৎস্যন্যায়টা সমাজে এখনও আছে। কিভাবে আছে সেটা ওই যে এখনও কি হচ্ছে, সমাজে যেরকম কোনো একটা সমস্যার ফলে কি হচ্ছে, কোনো একটা ধনী এবং একটা নিচু শ্রেণী, একটা কোনো মুচি বা লেবার জন কাটে, এরকম দুজন ব্যক্তিকে জেলে বন্ধ করা হয়েছে। তবে যে বড় ঘরের ছেলে আছে, সে কিন্তু টাকার পাওয়ার দেখিয়ে কিছুক্ষণের মধ্যে সে বেল নিয়ে চলে এলো। সে কি হচ্ছে, পকেটকে প্রশাসন ব্যবস্থাকে কিনে নিল। সে অপরাধ করেছে, কিন্তু কি কিনে নেওয়ার মানে কি হচ্ছে, অপরাধ করেছে, সে টাকা দিয়ে বেল নিয়ে বাড়িতে এসে ঘুমাচ্ছে। কিন্তু যে কোনো অপরাধ করেনি, যার কোনো অপরাধই নেই, সে টাকা না পাওয়ার, সে অপরাধী বলে গণ্য হয়ে গেছে। এবং তার কাছে টাকা না থাকার কারণে সে কি হলো, অপরাধী হয়ে গণ্য হলো এবং জেলের কারাগারে বন্দি হয়ে থাকলো, যতদিন তাকে শাস্তি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কি, এখনও এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয়। যেরকম প্রথমে আমি বলেছি যে যেরকম র্যাগিংয়ের মাধ্যমেও হয় এটা, তবে এটা অতটা হয় না যতটা তখন হচ্ছিল। তবে এটাও প্রায় এখনও রয়েছে সমাজের মধ্যে। তাই ঠিক আছে, এটা শেষ করলাম আজকে এখান থেকে। যদি বলার মাধ্যমে ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবে, এবং চেষ্টা করলাম ভালোভাবে বোঝানোর। ঠিক আছে।